বাংলাদেশে কিছু মানুষ আছে যাদেরকে আমরা সুশীল বলি, এলিট বলি, নিজেরাও দাবি করে স্বঘোষিত সুশীল এবং এলিট। সুন্দর বাংলায়, প্রমিত রবি ঠাকুরের বাংলায় কথাবার্তা বলে। জাতে মুসলিম, জাতে মুসলিম বলতে তারা নিজেদের নামও মুসলিম নাম, এবং হচ্ছে তারা করে নিজেদেরকে মুসলিম বলেই পরিচয়টা দেয়। সবই ঠিক আছে। তো আমি মুসলিম অমুসলিমের বিষয়ে গেলামই না। একটা বাংলাদেশ একটা স্টেট, এই স্টেটের এই সুশীল শ্রেণীগুলো নাম ধরেই যদি বলি, যেমন মতি মাহফুজ, আমাদের বিশেষ করে খুব প্রিয় ছিল হুমায়ুন আহমেদ। আমরা হুমায়ুন আহমেদের মহাভক্ত বলতে পারি, আমরা অনেক ভক্ত। এই লোকটা, এই শ্রেণীর হুমায়ুন আজাদ আছে, এরা অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা মানুষ, এত কিছু অর্জন করে একটা রাষ্ট্রের কোনো কাজেই লাগলো না, বা একটা তাদের পুরোটা জীবন পার করে দিল অন্য একটা রাষ্ট্রের চিন্তা চেতনা আমাদের রাষ্ট্রে প্রভাব বিস্তার করার জন্যে, শুধুমাত্র কিছু টাকার জন্যে এই কাজগুলো করে গেল। এই জিনিসটা তারা কেন করলো, বা কেন এরকম হলো তাদের জীবনটা? আচ্ছা, এটার ধরো যদি যাই, মানে গভীরে যাই, যে একটা মানুষ তো আসলেই ছোটকাল থেকেই যখন বেড়ে ওঠে তখন থেকেই তো তার পরিপক্ক মানুষটা শুরু হয়, সে কেমন মানুষটা হবে। তো এখানে ধরো আমাদের বাংলাদেশ যদি ধরি, বাংলাদেশের হচ্ছে 90% হচ্ছে আমরা মুসলিম ধর্মের বিশ্বাসী এখানে। তাহলে প্রথমে যদি ধরো আমি কথাই ধরলাম, হুমায়ুন আহমেদের কথাই ধরলাম, যেহেতু আমরা অনেক হুমায়ুন আহমেদের অনেক ভক্ত। তো হুমায়ুন আহমেদ এই লোকটা যদি দেখো, এই লোকটা কিন্তু মুসলিম। সে আল্লাহ যে এক, এটা বিশ্বাস করে। রাসূলরেও কিন্তু বিশ্বাস করে। নামাজ পড়তে হবে এটাও কিন্তু বিশ্বাস করে। নামাজ পড়া লাগবে এটাও কিন্তু সে বিশ্বাস করে। তারপরে হচ্ছে ইসলামের অনেকগুলো বিষয় সে কিন্তু বিশ্বাস করে, আবার কিছু জিনিস সে বিশ্বাস করেও না। যেমন মনে করে একটা মেয়ের যে হিজাব করতে হয় না, পর্দা করা ফরজ, এটা বিশ্বাস করে, কিন্তু ওরা পালন করে না। আর যাই হোক, বিশ্বাস করে বলতে আচ্ছা ধর্মের কথা বাজিয়ে দিলাম, মানে ওইটা আমি কেন নিয়ে আসলাম, এইগুলো মানে বিশ্বাস করে বিষয়টা। এখন সে কিন্তু এগুলো বিশ্বাস করে, সে ফ্যামিলি থেকে কিন্তু এগুলো বিশ্বাস করে আসছে। ধর্মের দিক থেকে রাসূলের নাম জানে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এগুলাও জানে, বেসিক নলেজ মোটামুটি আছে, বই পড়ছে, হ্যাঁ জানে। আর নাম কিন্তু আবার হুমায়ুন আহমেদ। আহমেদ হচ্ছে আমাদের ইসলামিক সংস্কৃতির একটা নামের টাইটেল। আহমেদ, হুমায়ুন আমাদের ইসলামিক নাম। তো সে ফ্যামিলি থেকে এগুলা শুনছে, বা সমাজ থেকে সে এগুলা দেখছে। মানুষ ইসলাম মসজিদে যায়, নামাজ পড়ে, অনেক কিছু হয়েছে শুনছে। এগুলা দেখার পরে তার বয়স যখন মনে করো 7 থেকে 8 বছর হলো, তখন সে স্কুলে গেল। স্কুলে যাইয়া প্রথমে শুরু করলো কি জাতীয় সঙ্গীত। এটা লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। সে কিন্তু নিজে একজন মুসলিম। সে রবীন্দ্রনাথ ঠাকুর একটা জাতীয় সঙ্গীত লিখতেই পারে, কিন্তু সে জাতীয় সঙ্গীতটা যখন পড়ছে, জাতীয় সঙ্গীতের মধ্যে সে সমাজে যা দেখে, ফ্যামিলি থেকে যে ধারণ করে, ওটার কোনো আবেগ সে জাতীয় সঙ্গীতে পায় নাই। এটা কিন্তু পড়লো। তো পড়ার পরে সে আস্তে আস্তে যখন 8, 9, 7, 8-এ গেল, 9, 10-এ গেল, আস্তে আস্তে সে বাংলা সাহিত্য পড়া শুরু করলো। কার? রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী, আরো কি আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, এগুলা মানে পড়া শুরু করলো। প্রমোদ চৌধুরী মানে পড়া শুরু করলো। এটা কোন সাহিত্য? যে সাহিত্য তার মায়ের মুখের কাছ থেকে সে শিখছে, যে ভাষা, মানে নিজে যে ভাষায় কথা বলে সেই ভাষার সাহিত্য চর্চা করতে যায় সে পাইল রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা পাক, ভালো কথা।
সে যখন বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো পড়ে, উপন্যাসের চরিত্রগুলা সে পায় সবগুলা হিন্দু। ধরো মানে হিন্দু নামের না, হিন্দুর চেয়ে বড় কথা এই উপন্যাস বা এদের লেখাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা ভয়ঙ্কর এটা হচ্ছে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আচ্ছা আমি আসি, দাঁড়াও। প্রথমে পাইলো হিন্দু নাম, আর নিজের নাম কিন্তু হুমায়ুন আহমেদ। সব পড়তেছে কি হিন্দু নাম, হিন্দু নামের সব চরিত্র এবং প্রত্যেকটা কার্যকলাপ হিন্দু ধর্ম থেকে অনুসরণ করে সে করতেছে। ধরো হৈমন্তীর কথাই বলো, একটা মেয়ের বিয়ে দেয়, একটা ছেলে বিয়ে দেখতে আসে, টোটাল কালচারটা হচ্ছে হিন্দু ধর্ম থেকে নেওয়া, অথচ সে একজন মুসলিম স্টুডেন্ট এগুলো পড়তেছে এবং সে পড়তেছে এবং সে ধারণ করতেছে যে রবীন্দ্রনাথের লেখাটা বিরাট মহৎ, বঙ্কিমের লেখাটা মহৎ। অমহৎ চিন্তা করার তো তখন কোনো কারণ নাই, এগুলা শ্রেষ্ঠ মানে কর্ম এগুলা। একটা হচ্ছে ওই বয়সে এই মাপকাঠি তার মাথায় হয় নাই, কিন্তু ধীরে ধীরে এগুলো গ্রো করে যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের হর্তাকর্তা। আমার বাংলা সাহিত্য, আমরা নিজে বড় হয়েছি তখন তো এটা বলা হয়েছে যে বিশ্ব সাহিত্যে বাংলা সাহিত্যে যদি আর কোনো কবি লেখক নাইও থাকে, জাস্ট রবি ঠাকুরের দিয়ে চালায় নিতে পারবো। হ্যাঁ আমি কিন্তু তোমার মিলাই দিব, এরা কেন কাজে আসলো না। সে যখন বাংলা সাহিত্য টোটালটা পড়লো, সে নির্দিষ্ট কয়েকটা ক্যারেক্টারের মাধ্যমে হিন্দু ধর্মটাকে স্টাডি করলো। বাংলা সাহিত্য যদি পড়ো, জাস্ট কয়েকটা, হৈমন্তী, ওই ছেলের জন্য কি নাম থাকে বিয়ে করতে হয় হৈমন্তীতে, মৃত্যুঞ্জয়, এই দুইজনের মাধ্যমে কিন্তু, এই দুইটা ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু সে পুরা হিন্দু ধর্মের হিন্দু ধর্ম স্টাডি করা ভুল, আমি কিন্তু এটা কখনোই বলতেছি না, আমি মিসম্যাচটা দেখাবো। মৃত্যুঞ্জয় না, শরৎচন্দ্র ডায় মৃত্যুঞ্জয়, বিলাসিতে যাই। প্রত্যেকটা ধর্ম হিন্দু ধর্মের আদলে তৈরি করা, কিন্তু সে কিন্তু আবার মুসলিম, নিজের ভাষা কথা। এই কারণে তার নিজের ভিতরে সে একজন মুসলিম, এই আইডেন্টিটি সে ত্যাগ করতে পারতেছে না, এটা সে ধারণ করে। কিন্তু লেখাপড়ার মাধ্যমে সে অর্জন করলো বাংলা সাহিত্যের যত অর্জন, যত গর্জন সব হচ্ছে এই হিন্দু কালচার থেকে আসছে, সেটা সাবকনসিয়াসে তার অলওয়েজ কাজ করতেছে। তো এজ এ রেজাল্ট সে মুসলিম হওয়া সত্ত্বেও সে শ্রেষ্ঠত্বের ধারণ, শ্রেষ্ঠত্বের বাহক মনে করতেছে বঙ্কিম, শরৎ এদেরকে। সে আলটিমেটলি কিন্তু পুরা তার নিজের ধর্মকে বিশ্বাস করতে পারতেছে না, হিন্দু ধর্মের কালচারটা কিন্তু সে ফেলে দিতে পারতেছে না। এখন সে করবে কি? হ্যাঁ কি ছাত্রী নিবাস, একটু অন্য কাউরে জিজ্ঞেস করেন ভাই, আমরা চিনি না যারা বললাম। তাহলে এখন সে দুইটাই তার কাছে ইম্পর্টেন্ট, ইসলামিক কালচারটাও ইম্পর্টেন্ট, মুসলিম কালচারটাও ইম্পর্টেন্ট। এখন সে তার সুবিধা মতো এখন চুজ করবে, ইসলাম থেকে কিছু নিবে যাতে সে তার সামাজিকতা, তার পরিবারকে সে তাকে তুচ্ছ করতে না পারে। মানে যে সিদ্ধান্তগুলো তার নেওয়ার সাহস আছে ইসলাম ধর্ম থেকে, ইসলামিক কালচার থেকে যে ডিসিশনগুলো তার বয়কট করার সাহস আছে, ওইগুলো সে করবে। সে কখনো কবে না যে নামাজ পড়া যাবে না, এটা বলবে না। কেন বলবে না? কারণ এটা বলার মতো তার হয় নাই, সাহস বলো, মানে সে সক্ষম না। সামাজিক প্রেক্ষাপট সে এটা আরেকটা জিনিস, এটা বললে তার সামাজিক যে তার যে একটা স্ট্যাটাস, আমি সুশীল, আমি একটা লেভেলে আসছি, এই স্ট্যাটাসটা তার থাকবে না। এখন সে বয়কট করতে পারতেছে কোনটা? দেখো, বয়কট করতে পারতেছে এই পর্দা নিয়ে, পর্দা সে বয়কট করতে পারতেছে। বয়কট না করলেও এর এগেইনস্টে যা করা দরকার এটা প্রমোট করে, হ্যাঁ প্রমোট করতেছে। তারপরে ওয়াজ, ইসলামিক গজল টজল, এগুলাকে সে বয়কট করতেছে, কারণ এগুলো সে পারতেছে। এটার একটা উদাহরণ তোমার সেট করেছে যে বয়কট করতে পারতেছে না কেন। ওই যে উদাহরণ, পাক্কা উদাহরণ আছে না, মোশাররফ করিম আছে না, পর্দা নিয়ে একটা করছিল যে একটা মেয়ে তার পছন্দ মতো পোশাক পরবে না, আর বলছে এটা 18-19 সালের দিকে একটা ওর প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটাই শেষে বন্ধ করে দেয় রমজান মাসে। এই পর্দা নিয়েই যে একটা মেয়ের এটাই কানলে আর বাপ মা আছে আর নিজের পছন্দ মতো পোশাক পরবে না, হিজাব পরে থাকবো, এরকম একটা করছিল। পরে কিন্তু এই প্রোগ্রামটাই বাদ দিছে। জাস্ট বাংলাদেশে সে যে ওই লেভেলে গেছে, একটা নাটক করে, তার যে একটা মানে যে সে যেহেতু শোবিজ তারকা বা তার ক্যারিয়ারটাই হচ্ছে পাবলিক জায়গায় খাওয়া ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা হুমকির মুখে দেখে সে ওই জায়গা থেকে সরে আসছে। কিন্তু তার ফিলোসফিক্যালি সে কিন্তু ওই জায়গা থেকে সরে নেয় না, চিন্তার জগতে সরে, জাস্ট অ্যাক্টিভিটিটা বন্ধ রাখছে। মানে কি বলা হয় যে অনুষ্ঠানটা বাঁচানোর জন্য বা নিজের পপুলারিটি ধরে রাখার জন্য ওইটা অনুষ্ঠানটা বাদ দিছে, কিন্তু ও ওর জায়গায় আছে। জিনিসটা এই
ওরা ওই পর্দার বিপক্ষে বলে না বা করেও না, কিন্তু পর্দা না করা যায় বা না করে যা করা লাগে সব কিছুই প্রমোট করে এবং ওইগুলোই অ্যাক্টিভিটি তাদের লাইফ স্টাইলে। হ্যাঁ, এখন আমি যে থামছিলাম এটা তোমার কই, এখন ধরো যে সে হুমায়ুন আহমেদ দিয়ে তো আমি আগাইতেছি, তাহলে হুমায়ুন আহমেদ ওই হিন্দু ধর্মের পুরোটাও সে নিচ্ছে না। হিন্দু ধর্ম থেকে যেটা ওর জন্য নেয়ার সাহস আছে, সক্ষম, ওইটা নিচ্ছে, যেটা নেয়ার সাহস নাই ওটা সে আবার নিচ্ছে না। এরকম করে করে তার যে একটা নিরেট ফিলোসফি এটা সে পাচ্ছে না। মুসলিম ধর্ম থেকে কিছু ধার করা, হিন্দু ধর্ম থেকে কিছু ধার করা, আর তো পাশ্চাত্যের তো আছেই চাকচিক্য, ওইখান থেকে কিছু ধার করা। পুরা ফিলোসফিটা হলো তার শঙ্করায়ণ, নিরেট কোনো ফিলোসফি না হইতে পারলে সে খাঁটি ইসলামিক লোক, না হইতে পারলো পিওর সনাতন ধর্মের লোক, না হইতে পারলো পুরা পাশ্চাত্যের লোক। টোটাল মিলা হইলো মানে কারিসীমা। সে বাংলাদেশে আইলে সে লুঙ্গি পড়তেই চায়, ভাত মাছ খাইতে চায়, সে যে বার্গার খায় সে থাকতে পারে না। আবার বার্গার যে একটা প্রিমিয়াম খাবার এটা আবার স্বীকার করে সে। ভাত খাওয়া আর মাছ খাওয়া নাকি বাঙালিদের ভুরি হয়, এটা আবার প্রমোট করে সে। আবার নিজে ভাতও খায়, সবকিছু মিলা ও একটা ভেড়াচারের মধ্যে আছে। যে হিন্দু ধর্মের মেয়েরা নৃত্য করে যে ভারতীয় নৃত্য, এটা সে আবার খুব ভালো লাগে। কিন্তু ভারতীয় নৃত্য যে ধর্মে থেকে আসছে পূজা করতে, ও পূজা আবার সে করে না, ওটা করার সাহস তার নাই, সামাজিক বলয় নাই। সব কিছু মিলাই ঝিলাইয়া আবার এখানে কাহিনী আছে। ও হচ্ছে বাংলাদেশি মানুষ, সাহিত্যটা হলো ফুল ইন্ডিয়ান, ওটা আবার আরেকটা দেশ, সংস্কৃতি আলাদা, ওটা আবার আরেকটা দেশ। যে সংস্কৃতি বা ভাষাটা পড়লো ওটা আবার আরেক দেশ। এখন ও যে দুইটা সংকলন করে কাজ করবে, ওটা তো এক দেশের জন্য হচ্ছে না, ওটা আলটিমেটলি কোনো দেশেরই হচ্ছে না। না করতে পারতেছে ইন্ডিয়ার হইয়া, না করতে পারছে বাংলাদেশ হইয়া। আর ওয়েস্টার্ন হওয়ার কারণে আবার ইংরেজিতে সে পাকা, না করতে পারতেছে ওয়েস্টার্নের কাজ। সব কিছু মিলাই দিলাইয়া ওর হয় না কোনো নিরেট ফিলোসফি, এবং সে নিজেও কনফিউজড যে সে কোনটাকে শ্রেষ্ঠ মনে করবে। এই কারণে সে এই যে বলা হয় যে সে চোখ দিয়ে তথ্যের মাধ্যমে যে জিনিসটিকে শ্রেষ্ঠ মনে করে সেই ইউরোপের মানুষ শ্রেষ্ঠ মনে করে যে সঙ্গীতের ক্ষেত্রে, আবার মনে করো ধর্মের ক্ষেত্রে শ্রেষ্ঠ আবার সে ইসলামী বলে, অন্য ধর্ম বলে না। আমার নবী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, এটা ওর কয়। আর ধর্ম মানে সব কিছু মিলাই দিলেয়া ওর একটা বিধিকিচ্ছ অবস্থা, ওর কোনো ফিলোসফি না। ও আলটিমেটলি কার জন্য কাজ করবে, কোন সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করবে, কোন ধর্মের কথা বাদ দিলাম, কোন দেশের মানুষের জন্য কাজ করবে, এ বিষয়ে সে ফিক্সড না। এজ এ রেজাল্ট এই মানুষগুলা কোনো মানুষের মনের কথা সে বলতে পারে না, কোনো মানুষের মনের অ্যাক্টিভিটি সে করতে পারে না। এই কারণে এই মানুষগুলো হচ্ছে আজীবন নির্দিষ্ট সুশীল টাইপের হয়ে যায়, কোনো মানুষের কোনোদিন কাজে আসে না। এটার মেন সার্বমজুলির টানো, তাহলে এটার দায়ী হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আর ডিপে গেলে সংস্কৃতি। সে একক সংস্কৃতিতে মানে ধারণ করতে পারে না, সে অনেকগুলা সংস্কৃতি এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু নিয়ে নিজের পছন্দ মতো করে গড়ে তোলে। তাহলে তো জিনিসটা এই দাঁড়ায়। আর একটা জিনিস আছে, ধরো এই তারা তো সবসময় নির্ভর করে হচ্ছে তথ্যের উপর, নিজের যে তথ্যীয় নলেজ আছে, ইনফরমেশনাল নলেজ। নিজের নলেজ না, এনার আরো কাহিনী আছে। নিজের নলেজের উপর যদি ইনফরমেশনাল নলেজ মানে কি, মানে যে অন্যের জায়গা থেকেই তো সেই ইনফরমেশনটা নিব, এই তো নলেজ। ইনফরমেশন বেস নলেজ কি? ইনফরমেশন তো অন্য কোথাও থেকেই নেওয়া লাগে, প্রচলিত তথ্য বলতে পারো। তো এই ইনফরমেশন যুক্ত নলেজগুলো হয় কি, এইগুলোর উপর নলেজ বেসড বা নিজের নলেজকে প্রায়োরিটি দিয়ে যে সমাজ ব্যবস্থা বা সমাজ অ্যাক্টিভিটি করে। দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে, এটা এরকমও হতে পারে ওরা এমন একটা জায়গায় ঢুকে গেছে, ওই জায়গা থেকে বের হওয়ার উপায় নাই, ওরা ওই রকম হয়ে গেছে, এখন হয়তো চেষ্টা করলে বেরোতে পারবে না। আবার কাহিনী কিন্তু আরেকটা আছে, পৃথিবীতে কিছু চক্রান্তকারী কিছু সাম্রাজ্য আছে, যারা আবার এদেরকে করে মানে ব্যস্ত রাখার জন্য বা ভুলিয়ে রাখার জন্য ইনভেস্ট করে। এটা কারণ আছে, ওটা তো আছে, কিন্তু ওরা নিজেরা এটা বুঝলো না। আমি বুঝলাম, তুমি বুঝলা, ওরা বুঝলো না, এটা কোনো বিষয়। জিনিসটা টাকা যেখান থেকে আসছে এটা তো সহজেই বোঝা যায়।
না বোঝা কিছু। তো এই ছিল কাহিনী।